এখন আওয়ামী লীগ মাঠে নামতেছে কিভাবে বা কোন প্রেক্ষাপটে সুযোগ দিতে, সেই আলাপটায় পরে আসি। নামলে যেটা হবে, মানে আপনি যদি ব্যাপকভাবে নামতে পারেন তাইলে যেটা হবে, এখন ধরেন জুলাই কৃতিত্ব যারা দাবি করে, আমি এর আগেও বলছি শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, বসাই দিলাম যে উনি প্রধানমন্ত্রী, আপনি বলেন যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? মানে জুলাই চেতনা যারা করে তারা তার ডাইরেক্ট এনিমি। এই ব্যাপারে কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। যিনি ভিকটিম 24-এর আন্দোলনে, তার কাছে কিন্তু এই এনসিপির কোনো মাপ নাই। অর্থাৎ এনসিপি একমাত্র এখন যেহেতু দল হয়েছে তাই বলতেছি, সে রক্ষা পাবে না আইনও হাতে, এটাকে মাপ পাবে না। এটার ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন যে তোমরা করছোই। আর অন্য যদি কারো থেকে থাকে কেউ যারা জুলাই চেতনার কৃতিত্ব ওদেরকে দিতে চায় না, বলে এটা তো অনেক পুরনো আন্দোলন, ওরা এসে ম্যাচিউর করছে, ওরা রক্ষা পেতে পারে আইনও হাতে। তাই হাতে কইব মানে তারা এনসিপিকে দেখাই দিবে, অর্থাৎ এনসিপির কোনো রক্ষা নাই। মানে ওইখানে হাতে নাই, ওটা এনসিপি বলবে আইনও হাতে, বলার সুযোগই নেই তার, কারণ সে তো আইনও মানে তারা জানেই তারা কারা করছে, আর শেখ হাসিনা নিজেও জানে। সেই কারণে ওরা আইনও হাতে করে পার পাইব না। সে ইংরেজিতে বলবে হয়তো তখন, যের অর্থ আমি জানি। এখন আসেন যেটা বলতেছিলাম, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? এখন মনে করেন যারা অন্য দল এনসিপি বাদ দিয়া যারা ক্ষমতায় আছেন বা যারা আছেন, তারা যদি ভাবেন যে আওয়ামী লীগ মাঠে এসে, আমি বলতেছি আসার প্রেক্ষাপট পরে বলছি, কেমনে আসতে পারতেছে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেটা পরে, কিন্তু তারা যদি কেউ ভাবেন যে আজকে আওয়ামী লীগ মাঠে আনে নেইমাও যায়, অসুবিধা কি? পিটাইব তো এনসিপিরে, পিটাইব তো জামাতরে। জামাতটা আর এনসিপির পিঠে যদি হজম করতে পারে, তাহলে তৃতীয় প্রশ্ন যে আসবে না সংবিধানের বাইরে তোমরা নির্বাচনের ক্ষমতায় কেমনে, এই প্রশ্ন আসবে না, কারণ গ্যারান্টি নাই তো। কারণ বারবার বলতেছি, আমি বহুবার বলছি যে সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানের যে ডেট আছে সেই তারিখ মোতাবেক নির্বাচন হয় নাই। কেউ কেউ প্রশ্ন করবেন সংবিধানের তারিখ কোথায়? আমি আপনাকে দেখাই দিচ্ছি তারিখটা কোথায়। তারিখটা হইল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে যেদিন ভেঙে গেছে সেদিন 90 দিন গুনবেন, ওইটাই ডেট। এটা আমার বানানো না, ওইটাই ডেট। তো সেই ডেটে নির্বাচন হয় নাই। তো আওয়ামী লীগ যদি মাঠে আসতে পারে, পয়লা আপনি খুশি হবেন যে এনসিপি রিপিটেইতেছে, দ্বিতীয়বার না আমি খুশি হব না, আমরা রূপকর্তা, আপনি খুশি হবেন বা উনি খুশি হবে, আচ্ছা এনসিপি রিপিটেইতেছে, এরপরে জামাত রিপিটেইতেছে, তারপর তো সে ক্ষমতার দিকে, ওই দুটো যদি হজম করতে পারে তাহলে ক্ষমতার দিকে চোখ দিবে না সে? নট আনলাইকলি। এইবার আসেন, আসে কেমনে সে? রাজনীতিতে তো নিষিদ্ধ, যে রাজনীতিটা নিষিদ্ধ, যাদের কার্যক্রম নিষিদ্ধ, সে মাঠে আসে কেমনে? এটাতে অনেকগুলো বার্তা। যদি তারা প্ল্যান করে নামে যে আমরা নামবই, তাহলে তারা উপযুক্ত সময় মনে করতেছে। এটা দুইটা অপশন, জেলে গেলে যাব, আর নয়তো জেলে যাব না গ্যারান্টি, কিংবা জেলে গেলে অল্প দিন থাকতে হবে। অনেকগুলো নাহলে নামবে কেন? আপনি যদি একটা কঠিন পথ মনে করেন যে এই পথটা খুবই কঠিন, ঝুঁকি আছে, এতদিন নিলেন না, এখন নিচ্ছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই, আপনি কথাটাই বলছেন। তো পুলিশের ভাষ্য থেকে আমরা পাইলাম এটা ছাত্রলীগ যুবলীগরা করছে। আমি কিন্তু কোনোটার বিরুদ্ধে, কে নামছে, নামাটা অপরাধ, এই আমরা আলোচনা করতেছি। নামলে পুলিশ গ্রেপ্তার করবে না কেন? আপনি কাউকে না কাউকে তো গ্রেপ্তার করতে হবে। এক, দুই, বলতেছে এটা কোন থানার ঘটনা, এগুলো কোনো আলোচনা নয়। আমরা এটা বহু কালি দিচ্ছি। এইটার মানে হচ্ছে দায় এড়ানো। আপনি চলমান, আপনি যেমন কুমিল্লা বাসে চলে যাচ্ছেন, এক জায়গায় বাসে ডাকাতি দিয়েছে, আপনি তারপরে থানায় থেকে রাত্রে পার করে থানায় গেলেন মামলা করতে। কোন জায়গায় হয়েছে? এটা তো আমার থানা না, এটা তো খুব প্রচলিত। হ্যাঁ, অনেক ঘটনাই আমরা আবার বললেন যে ওই থানায় গিয়ে বললেন যে ভাই আমার তো ওই থানাতে পারলেন, কোন জায়গা থেকে আপনি লাস্ট কোথায় নামছেন, আপনি অমুক জায়গায়, তাহলে ওই থানায়। এটার মানে হচ্ছে আপনি এই মামলাটা নিতে চাচ্ছেন না, অনীহা প্রকাশ করা। এই অনীহা প্রকাশ করাই মানে তাদেরকে ফেভার করা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনি যখন ককটেল মারবেন, মারার পর কোন থানার ঘটনা বলে দুইটা থানার ওসি যখন এড়াইয়ে যাইতেছে, তখন আপনি ধরে নেবেন এই এড়ানো মানেই হচ্ছে তাদেরকে সুযোগ দেয়া। এই কারণে যদি এই দুই থানার ধস্তাধস্তি, দুই থানার ওসি সাসপেন্ড না হয়, আমি তাদেরকে সাসপেন্ড করতে বলছি না, আপনার আলোচনার থেকে বলছি, দুই থানার ওসি যদি সাসপেন্ড না হয়, এসপিকে যদি কৈফিয়ত তলব না করে, তাইলে ধরে নেবেন যে মন্ত্রণালয় এটার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা, প্রশ্ন আসবে। কারণ আপনার যে দলের কার্যক্রম নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে, সেটা সরকার জানে, সরকারের প্রশাসন জানে। আপনি ধরতে পারতেছেন না, দুই থানার অজুহাত দিয়ে ধরবেন না, থানার ওসি যদি বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া না হয়, এসপির কাছে যদি কৈফিয়ত চাওয়া না হয়, তাহলে ধরে নিতে হবে যে অলিখিতভাবে অ্যাপ্রুভাল দেয়া। তাহলে ধরবেন না কেন আপনি? আমি কি আপনার বুঝাইতে পারছি?
এইবার আসেন দ্বিতীয় ধাপ, যদি তারা মাঠে নামে এইভাবে, পার্লামেন্ট কিন্তু 18 কোটি লোকের প্রতিনিধি থাকে। 300 এমপি মানে 18 কোটি লোকের, 300 এমপি মানে বাংলাদেশটাকে তো 300 ভাগ করা, সেই প্রতিটা ভাগ থেকে একজন করে সংসদ সদস্য ভিতরে ঢুকছে ব্যক্তি, তো এটা সমষ্টি করলে কি হয়, 18 কোটি লোকের প্রতিনিধি ওখানে। সেই 18 কোটি লোকের, আমি আওয়ামী লীগ বাদ দিলাম, 18 কোটি লোক অফিসিয়ালি, সেখানে কিন্তু ফ্রম ডে ওয়ান একটা গ্যাপ হয়ে রয়েছে। গ্যাপটা পরে বলি। এই যে বললাম আওয়ামী লীগ যে মাঠে যদি আসে এনসিপির এই পিটাবে, এনসিপি যদি বুদ্ধিমান হয় সে চিন্তা করবে পিটাইতে পারবে না, কেন তারা মোকাবেলা করবে, আর পারবে না কেন, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা নাই, পুলিশ তার পক্ষে নাই, সেহেতু ক্ষমতা মারামারি এক জিনিস, আর ডিটেনশন নেওয়া, আটকায় রাখা সেটা কঠিন কাজ। তো এখন যে জায়গাটা আমি ছিলাম, ফ্রম ডে ওয়ান পার্লামেন্ট তো কোনো একটা খারাপ সিচুয়েশন হলে যে সব দল একত্রিত হবে, ভাই যেমন বললেন একত্রিত হয়, কিন্তু এখানে আপনি হবেন না। কেন হবেন না? এইবারে পার্লামেন্টে যাওয়ার আগে কিন্তু কিছু প্রতিশ্রুতি ছিল, এগুলো ছিল রাজনৈতিক দলের মধ্যে, আর রাজনৈতিক দলের মাধ্যমে সাধারণ জনগণ প্রতিশ্রুতি পাইছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে আমরা গণভোট করব, গণভোট করে নির্বাচনের সময় একই দিনে গণভোট করব, গণভোট করে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করব। এগুলো কিন্তু রাজনৈতিক দলের ভিতরে সমঝোতা, আর এই রাজনৈতিক দলের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি। কিন্তু আপনি পার্লামেন্টে যাওয়ার পর যখন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, আমি সুনিশ্চিতভাবে বলে দিচ্ছি এটা ভঙ্গ হয়ে গেছে। আপনার করার ইন্টেনশনে একটা অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনে অর্থ অধিবেশন বলে, এটাকে বলে অর্থ অধিবেশন, বাজেট অধিবেশন শুরু হয়ে গেল, ওই আলোচনা নাই। তাহলে তো ফ্রম ডে ওয়ান আপনার ইউনিটি নষ্ট হয়ে গেছে। এখন আসেন, এই ইউনিটি কেউ ভাঙতে যাবে না, মানে এই ইউনিটি আপনি ইউনাইটেড করতে পারবেন না। এই কারণে আপনি ওই যে প্রতিশ্রুতি দিছিলেন, এখন আপনি বাস্তবায়ন করতেছেন না, বলতে বিরোধী দলরা কি করবে? আপনি তো 2/3 মেজরিটি নিতে আপনি কিছু করতে পারবেন না, মানে বিরোধী দলের এরা কিছু করতে পারবে না। ফলে আপনি মুখে যাই বলেন না কেন, আপনি নন কোঅপারেটেড থাকবেন। 2 নম্বর, প্রথম অধিবেশনটা আমরা কি দেখলাম? আমরা যে প্রথম অধিবেশনটা দেখলাম, পুরা যতদিন হয়েছে, এখানে আলাপটা হয়েছে কি? আলাপ হওয়ার কথা হচ্ছিল কিন্তু ওইগুলা, সেই গণভোট বাস্তবায়নের আলোকে সংবিধান সংস্কার না সংশোধন ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু আলাপ হয় নাই। আলাপ হয়েছে কি জানেন? গুপ্ত সুপ্ত স্বাধীন পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, এখন আবার আলাপ হইতেছে একটা কোথায় রেপ হয়েছে, সেই রেপ নিয়ে 30 মিনিট 40 মিনিট আলাপ হয়েছে। নামকরণের বিষয় আছে, আরেকটি বিষয় যে জীবিত বাবাকে মুক্তিযুদ্ধের, ঠিক আছে, বলা অনেক বিষয়, এই যে আলাপগুলো হচ্ছে, তারপরে ইংরেজি কিভাবে 71 সালে বাবা মারা গেছে, তো 81 সালে তার জন্ম, নানান কাহিনী। আপনি চিন্তা করেন তো পুরো দেশটা, এটার ইম্প্যাক্টটা কি, এই রাষ্ট্রে এটার ইম্প্যাক্টটা কি? আলোচনার খোরাক হচ্ছে, আলোচনার খরচ হিসাব করে আসলাম, 2,76,000 টাকা করে পার মিনিট ব্যয় করে এই আলাপ, রাস্তা কাঁচা। আপনি পার্লামেন্টে আলাপ করেন, যদি আপনাদের সেরকম থাকে। সম্প্রতি ভারতে কি হয়েছে, দিল্লিতে, সেই দিল্লি কাণ্ড নিয়ে পার্লামেন্টে আলাপ করেন, যে এখানে কার অপরাধ, কি অপরাধ, এটা কেন হইল, পার্লামেন্ট আপনি সেই আলাপ করবেন। স্মার্ট পার্লামেন্ট, আপনি আলাপ করেন শুদ্ধ বাংলা কয় কিনা, শুদ্ধ ইংরেজি কয় কিনা, তারপরে রেপের ঘটনা নিয়ে, এইটার জন্য আপনাদেরকে জনগণ ভোট দিছে। জনগণ ভোট দিছিল যে কালে, সেগুলো তো নষ্ট করলেনই, প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলছেন। যদি কোনোদিন এটা বাস্তবায়ন হয়, আপনি মনে করবেন সহজভাবে হবে না। আবার যদি কোনো বাজে পরিস্থিতি হয়, তাইলে হয়তো হবে, নাইলে এটা হওয়ার কোনো কারণ নাই। আর না করলে যেটা হবে, আপনি ডিভিশন করে ফেলছেন, আপনি কখনো ইউনাইটেড হতে পারবেন না। কারণ আপনি ক্ষমতায় যখন চলে আসার পর আপনি যার যার তারটা দেখেন, তখন তো আপনাদের ভিতরে কোশ্চেন অফ নট ট্রাস্ট, রাদার মিসট্রাস্ট। ভিতরে যদি আপনার বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, কি হবে? যারটা সে সামাল দিবে। ইউনাইটেড আপনি করতে পারবেন না, কারণ দেশ সেই জায়গাটায় নাই। কারণ আপনি পার্লামেন্টে কি করেন, এই দেশের জনগণ দেখে। জনগণ যদি এত মূর্খ মনে করেন, আপনার সাথে হয়তো ইংরেজি বলতে পারে না, তাদের মেধা আছে। কেন বলছি? যারা খুব ভালো ইংরেজি জানেন, খুব বড় পণ্ডিত, খুব বড় পিএইচডি, চাকরি টোকান, কিন্তু রাষ্ট্র যারা চালায় খুব পণ্ডিত হইতো না, মেধা দরকার। জি, কারণ আমি একটা ছোট্ট কথা বলি, একজনে লেখাপড়া জানে না, সে বড় ব্যবসায়ী ভদ্রলোক মারা গেছেন,
তিনি পোলার আইসক্রিম কোম্পানির মালিক আমানুল্লাহ সাহেব। তার ওখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল একবার একটা কারণে। আমি স্মরণ করতেছি এই কারণে, মৃত লোকের গীবত করছি না, প্রশংসা করছি। টেলিফোন আসলো জাপান থেকে, তার লোক এসে টেলিফোনটা দিয়ে দিল, স্যার জাপান থেকে টেলিফোন আসছে। সে ইংরেজি কইব, কি কইব আল্লাহ জানে, আমি জানি লেখাপড়া জানে না। বৈঠে বলতেছে আমান স্পিকিং, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, টেলেক্স কাম, শিপ নো কাম। এইভাবে ভাই 3-4 মিনিট আলাপ করছে। আমি বসা, আরেক ভদ্রলোক ছিল মেজর কামরুল, ভদ্রলোক মারা গেছেন। বাইরে এসে দিন আলোচনা করলাম, ভাইটাল কথা একটাও ছুটে নাই। এই কথা বলছে উনি, আর 1.5 মিনিটে আমাগো লাগতো 7 মিনিট। ইংরেজি ঠিক করতাম ওইটা সেইটা, কিন্তু আপনার চমৎকার ইংরেজিটা। আমান স্পিকিং, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, টেলেক্স কাম, যেগুলো দরকার সেগুলোই তিনি ইয়েস, একদম কাজের কথাগুলো বলে এটাকে বলে মেধা। সুতরাং এই পার্লামেন্টে কে কি ভুল কইলো, কে কতটুকু ইংরেজি জানে আমাদের জানা আছে, বাইরের থেকে আমাদের জানা আছে, গল্প করতে লাভ নাই। কে কতটুকু ইংরেজি জানেন, কে কতটুকু লেখাপড়া করছেন আমাদের জানা আছে। আমরা যে খুব বেশি করি তাও না, জানা আছে। আমি আপনার পার্থক্য নাই তো, শুধু চেয়ারটা পাওয়ার পর আপনি বিরাট কিছু হয়ে গেছেন, এর বাইরে তো কিছু না। সুতরাং ওই আলোচনা বাদ দিয়ে আমি আবারও বলছি, দিল্লির ইস্যুটা পারলে আলাপ করেন পার্লামেন্টে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য নেম অফ সিকিউরিটি ইভেন, প্লাস দুই দেশের রিলেশনশিপ নিয়ে। ইউনিটির মধ্যে একটি ফাটল দেখা যাচ্ছে, সেই ইউনিটি নেই। আপনি এই সব কিছু মিলাই আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? ইউনিটিতে এর মধ্যে যে গোলমাল ঘটে গেছে, এটা কিন্তু আর লুকানোর কোনো অবস্থা নেই। কোনো অবস্থা নেই। এমনও যদি হয়ে থাকে যে একটু চোখ টিপি করে সরকারি দল বিরোধী দল আমরা মহড়া দিয়েছিলাম, এটা বলেও আর পার পাবেন না। কারণ এমন কিছু বিষয়ে তারা অবস্থান পরিষ্কার করেছেন, আগামী দিনের রাজনীতিতেও তাদেরকে বিশ্বাস করতে বড় কষ্ট হবে। জামাতে ইসলামের বিপক্ষে অথবা শিবিরের বিপক্ষে যে কথাটা এসেছে যে তারা এখানে ওখানে গুপ্ত ছিল, তারা কিন্তু এটার ব্যাখ্যা দিয়েছে যে কী কারণে কিভাবে গুপ্ত ছিল। আবার হানা ভোটের প্রশ্নে বা জুলাই সনদের বিষয়ে বিএনপি অবস্থান পরিষ্কার করেছে যে তখন মাথা নেড়েছিলাম একটা কৌশল হিসাবে, যদি না নির্বাচনটা না হয়, অর্থাৎ আমরা, তারা শব্দটা ব্যবহার করছে কৌশল, এটা কৌশল নয়, এটা এক ধরনের চাতুরি। তাহলে ভবিষ্যতে অথবা বর্তমানেও তো আমরা প্রশ্নবিদ্ধ যে এখন যে কথাগুলো বলছেন এগুলোর মধ্যে কোন চাতুরি আছে, আবার আগামী দিন আর একটা বলবেন কিনা। তো বলতে বলতে গিয়ে এমন সব শব্দ, এমন সব তথ্য আপনারা নিয়ে এসেছেন, আপনাদের ভাণ্ডারও খালি হয়ে গেছে। যে কারণে সংসদে ওই যে ডিম্বাণু আর শুক্রাণু আর ভ্রূণ কী পরিমাণ কার নষ্ট হয়েছে, এগুলো নিয়ে আলাপ শুনতে হয়। মানুষ কিন্তু খুব ত্যক্ত বিরক্ত এসবে, যে এত টাকা খরচ করে আপনাদেরকে কি সংসদে এই করার জন্য পাঠানো হয়েছিল। কিছুদিন আমরা বিরক্ত ছিলাম, সমালোচনা করেছি যে তারুণ্যের মধ্যে যারা, অর্থাৎ এনসিপি অথবা যারা বয়সে তরুণ কয়েকজন এমপি, যে একটু উল্টাপাল্টা বলেন, আজে বাজে সম্বোধন করেন, এতে করে শ্রদ্ধার একটা ঘাটতি ঘটে। কিন্তু গত কয়েকটা দিন আপনি দেখেন তো পার্লামেন্টে যেসব বিশ্রী শব্দ উচ্চারণ হয়েছে, বোরকা হিজাব নিয়ে যেসব কথাবার্তা হয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত ময়মুরব্বী পর্যায় থেকে এসেছে। প্রতি মিনিটে 2,74,364 টাকা একটি হিসাবে বলা হচ্ছে, টিআইবির যে হিসাবে দিয়েছিল আগে। যদি অর্ধেক যদি করে ফেলেন 1,35,000 ধরেন, জি, তো এই টাকা কার? প্রতি মিনিটে এই টাকা কার টাকা? তো তখন তো প্রাসঙ্গিক হয়ে যায় যে আওয়ামী লীগ একসময় সংসদে হালকা পাতলা বিষয় নিয়ে কথা বলতো, বন্দনা গাইতো, প্রশংসা করত, বিরোধী দলকে গালি দিত। বিরোধী দল থেকে দাবি উঠেছিল যে বিরোধী দলকে তাহলে গালি দিয়ে বাবদ কত। দেখা গেল যে পুরা সেশনটা বিরোধী দলের পেছনে চলে যায়, অর্থাৎ ওদেরকে কত মন্দ বলা যাবে। মাঝে মধ্যে আবার মমতাজের গান বাজতো, যে মমতাজের গান বাবদ কত। তো এখন হয়তো মমতাজের গান বাজে না, কিন্তু কে ইংরেজি ভালো জানে, কারে দেখতে সুন্দর লাগে, হালকা পাতলা যত কথাবার্তা, এমনকি বলতে বলতে গিয়ে আপনি হিজাব বোরকার মধ্যে চলে গেছেন। আস্তে করে কোন দিন ভাই লুঙ্গিতে চলে যাবে, খুব ভয়ের মধ্যে আছি। কিন্তু তো সংসদে এখন যে আলোচনাটা চলছিল, এটা তো দামি একটা সেশন, বাজেট অধিবেশন। আমি পেশাগত কারণে বিএনপির এবং জামাত ইসলামের বা বিরোধী দলের কিন্তু একটা ছায়া বাজেট দিয়েছে, দুটো মিলিয়ে দেখলাম খুব আপত্তি কিন্তু নেই কোথাও, হয়তো কোথাও কোথাও বরাদ্দও কাছাকাছি। এরপরও আপনি দেখেন ভাষাগুলো কিভাবে আসে। বিরোধী দলকে বিএনপি কোন মানে আক্রমণ করে, যেগুলো ফয়সালাকৃত বিষয় 71 থেকে শুরু করে সব। আবার জামাতে ইসলামী যে মাত্রা বিএনপিকে সম্বোধন করে, জামাতের আমির ডাক্তার শফিক, উনি সজ্জন মানুষ হিসেবে একটা ইমেজ কিন্তু তার আছে,
কিন্তু গত কয়েকদিন দেখেন উনি কি বলে, কখনো বলে যে সময় বেশি নেই, অল্প সময়ের মধ্যে কি জানি করে ফেলবেন, আবার কি জানি একটা বলেন যে কি আঙ্গুল চুষবেন না। আপনার আঙ্গুল চলে আসছে, গামছা চলে আসছে, লুঙ্গি, ছায়া, ব্লাউজ সব চলে আসতেছে আপনাদের এইসবের জন্য। তো এগুলো করতে করতে মুখ ফসকে কিন্তু কেউ কেউ বলেও ফেলে। শান্টিং বলতে একটা শব্দ আছে, এটা দুই ধরনের অর্থ হয়। রেলওয়েতে এটা ব্যবহার করা হয় দুটা ট্রেনের আরো গতিশীল খুব করতে, প্রচলিত শান্টিং দেওয়া। শান্টিং দেওয়া। আর রাস্তাঘাটে আমরা ব্যবহার করে যাচ্ছা মতো একটা ছেঁচা মার দেয়া, বলে যে একটু শান্টিং দেয়া দরকার। বিএনপি এবং জামাতে ইসলামী এবং এনসিপি সহ যা করছে পার্লামেন্টে, আর মঞ্চে আসলে তো আরও বেশি করে করে, মানুষ অবচেতন হয়ে বলে যে এদেরকে শান্টিং দেওয়ার জন্য আওয়ামী লীগের খুব দরকার। এটা ভালোবেসে বলে কি ঘৃণা করে বলে তা নয়, অর্থাৎ তার মনের বার্তাটা সে দিচ্ছে অথবা মনের বেদনাটা সে প্রকাশ করছে। এই দেশের বেশিরভাগ মানুষ তো একটা নির্বাচিত সরকার চেয়েছে। তারা যে পরিষ্কার করে বিএনপিকে চেয়েছে তা কিন্তু বলেনি। বলেছিল যে একটা নির্বাচিত সরকার আসলে সব সমস্যা ফয়সালা হয়ে যাবে। কিভাবে? মাগুরায় যখন আসিয়া দর্শন হয় তখনও বলেছে যে একটা নির্বাচিত সরকার থাকলে এটা হইতো না। আপনার অফিসের কাছেই মেট্রো রেলের যখন একটা গ্লাডার ভেঙে পড়েছে বা বেয়ারিং, বলে যে একটা নির্বাচিত সরকার থাকলে আজকে আর এই অবস্থা হতো না। এটা দোষের নয়, এটা এক ধরনের প্রতিক্রিয়া বা এক ধরনের আকাঙ্ক্ষা যে নির্বাচিত সরকার আমলে কাজগুলো স্মুথ হয়, একটা অথরিটি শক্ত হয়, আবার রাজনৈতিক শক্তি দৃশ্যমান হয়। আমরা রাজনীতিবিদদের যত সমালোচনাই করি, দেশটা রাজনীতিবিদরা গড়েছেন, যতটুকু ভালো করেছেন এটাও রাজনীতিবিদরা করেছেন। রাজনীতিবিদরা অনেক কিছুর ফয়সালা দিতে পারেন। আপনি আমি গণমাধ্যমের কর্মী হয়ে যত শুদ্ধ সঠিক বাংলাটাই লিখি না কেন, এটা তত শক্তি নাই এটার। রাজ্জাকি ভাই আইনের একটা অভিজ্ঞ মানুষ, আইনের খুঁটিনাটি সব জানেন। ওনার জানাও নিরস হয়ে যাবে একজন রাজনীতিবিদদের সাহসী উদ্যোগের কাছে। আমি একটু গল্পের ছলে বলি, আমাদের কুমিল্লা যে অঞ্চলে বাড়ি, শিক্ষার হার প্রচুর, কিন্তু মাঝে মধ্যে এমন এমন কাণ্ডকীর্তি নিয়ে দিনের পর দিন মারামারি হতো। সাবজেক্ট কি? যে টুপি গোলটাতে বরকত বেশি না লম্বাটাতে সওয়াব বেশি। সব কাজকাম খেমা দিয়ে ওইটা নিয়ে চলে যায়। দোয়া ভালো না মুনাজাত ভালো, কোনটা দোয়া কোনটা মুনাজাত, মানে যে ফয়সালা হয় না। আর একবার এক সময় একটা গন্ডগোল লাগলো, আমার মনে আছে স্পষ্ট, যে গোসলের ফরজ কয়টা, হাত নিচে বাঁধতে হবে না উপরে উপরে বাঁধতে হবে, এগুলো একটি তো গোসলের ফরজ কয়টা আলেমরাও ফয়সালা দিতে পারতেছিলেন না। স্থানীয় একজন অভিভাবক ফয়সালা দিয়ে দিলেন যে গোসলের ফরজ 3টা, সাবান, লুঙ্গি আর গামছা। তাৎক্ষণিকভাবে সবাই মেনে নিলেন যে আসলে এটা একুরেট ফয়সালা। এটা হচ্ছে রাজনীতিবিদদের প্রতি মানুষের ওই আস্থা ভক্তি, কিন্তু গত কিছুদিন থেকে তারা ওই আস্থা ভক্তি কিন্তু বরবাদ করে দিচ্ছেন। সম্ভবত ওনারা খেয়াল করছেন না নিজেদেরকে তারা কোন পর্যায়ে নামিয়ে ফেলছেন, তাদের কথা আগামীতে মানুষ শুনবে কিনা। প্রথমেই প্রশ্ন করবে যে গতকালকে টাস্কে বললেন যে ওইটা ছিল ফাও, ওইটা ছিল ভং, ওইটা ছিল লুকোচুরি বা আপনাদের বাসায় কৌশল, আজকে যেটা বলছেন এটা কোনটা? অর্থাৎ ওই গ্রহণযোগ্যতা তারা নষ্ট করে ফেলেছেন। আর নিজেরা নষ্ট করতে গিয়ে আমাদের যেই তারুণ্য, অর্থাৎ যাদের নাম এখন এনসিপি, এটা তো নতুন নাম, এই তারুণ্যকে এর মধ্যে বরবাদ করে দিয়েছেন। কারণ তারাও তো অলরেডি একটা দলের সাথে মোটামুটি অঙ্গীভূত হয়ে গেছেন। ওই নিজেদের যে ওজনটা, যে গ্রহণযোগ্যতাটা, এটা সম্ভবত তারা টেরও পাননি যে তারা কত বরবাদ হয়ে গেছেন। এইরকম অবস্থায় চলতে থাকলে পুরনো কথা কিন্তু গত কয়েকদিন নতুন করে আসছে। এই ঝটিকা আজকের এই ককটেলের বিষয়ের আগে গত 3-4 দিন পুরনো একটা কথা কিন্তু আবার এসেছে বাজারে, যে 5 আগস্টের আগের সময়ে উপরে হেলিকপ্টার থেকে আসলে গুলি ছোড়া হয় নাই, ওখান থেকে পানি ছিটানো হয়েছিল শান্ত করার জন্য। এই পুরনো কথা তাজা করা হচ্ছে কেন? আবারও এসেছে তথ্য যে শেখ হাসিনা কিন্তু পদত্যাগটা করে যেতে পারেননি। এটা 3 পৃষ্ঠা ছিল, এটা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। এগুলো যে কোনটা কখন কোন উপাদান হবে, কোন কাজে লাগবে আমরা কিন্তু এখন বলতে পারছি না। নমুনা মনে হচ্ছে এগুলোর প্রত্যেকটাই কোনো না কোনোভাবে আগামী দিনের রাজনীতির বড় উপাদান হবে। অর্থাৎ সর্বসাকল্যে যোগফলে আওয়ামী লীগ আরও প্রাসঙ্গিক হবে। আমি এ পর্যায়ে রাজ্জাকি ভাইয়ের কাছে আসবো। রাজ্জাকি ভাই, তিনি বলছেন যে আওয়ামী লীগ সামনে আরও বেশি প্রাসঙ্গিক হবে। আর আরেকটি আমি জানাই রাখতে চাই আলোচনা যাওয়ার আগে, আমরা সম্প্রতি যেসব মিছিল দেখছি তার পাশাপাশি আমরা দেখছি কয়েকটি জায়গায় সংঘাতের ঘটনাও ঘটেছে, এবং সম্প্রতি দেখলাম যে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
আপনার কাছে কি মনে হচ্ছে সামনের অবস্থানটি? না, আমি তো বললামই সেটা, আপনার তো পরিস্থিতি খারাপ হচ্ছে, যেখানে আপনি সবই তো বলে দিলাম, নিষিদ্ধকরণ, অথচ তারা আসতেছে, পুলিশ ভিতরে দ্বন্দ্ব হইতেছে কোন থানায় কী করবে, এই যে সব কিছু মিললে কিন্তু সিচুয়েশনটা তাদের পক্ষে যায়। আর পাশাপাশি যদি আপনি এইটা বলেন, কি সংঘাতে জড়ানোর আশঙ্কা দেখছেন কি সামনে? কিসের সংঘাত? মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন আজকে ককটেল বিস্ফোরণ, ডিম নিক্ষেপ করা হয়েছে। রাজনৈতিক সংঘাত বলতে আমরা যে কতগুলো সিচুয়েশন দেখতেছি, ইন্টারনাল এবং এক্সটার্নাল, দুইটা ব্যাপার আপনাকে এখানে মিলাইতে হবে। ধরেন এই সরকার ভালো সিদ্ধান্ত করলে নিচ্ছে, আমি সেটা পরে আসছি, আমি জানি না কতক্ষণ সময় আছে। এই সরকার যত সিদ্ধান্ত নিছে এখন পর্যন্ত, তার মন্ত্রী পরিষদ বানাইছে, মন্ত্রী পরিষদই থাকবো আমি, সেখানে খলিলুর রহমান সাহেবের যে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু আমি সময়ের ব্যবধানে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী একটা ভালো সিদ্ধান্ত নিছেন এই খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। কারণ খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী মানে আমরা বলি আমেরিকার পরীক্ষিত বন্ধু। সেই আমেরিকার পরীক্ষিত বন্ধু হলে ইউনূস সাহেবের সাথে তার একটা সুন্দর সম্পর্ক আছে। তারেক রহমান সাহেব, আমি আবারও বলছি, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই ইউনূস সাহেব আছেন বলে তারেক রহমান সাহেব, খলিল সাহেব, ইউনূস সাহেব তিনজনের যদি সমন্বয় করেন, তাইলে আপনি যেভাবে ওই ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করাইতে পারবেন, দ্যার ইজ নো সেকেন্ড অপশন। কারণ আমরা ইউনূস সাহেবকে দেখছি দুবাই থেকে 75 না 70 জন লোককে রিলিজ করাইছিল দ্রুত সময়ের মধ্যে, যেটা ওই আইনে কাভার করে তাদের নাই। আইনে কাভার করে নাই, মুক্তি দিয়ে বলছে অপশন, তোমরা দেশেও যেতে পারো, এখানেও কাজ করতে পারো। ভাই এটাকে মানতে হবে। ইউনূস সাহেব হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 লবিস্ট। অনেক রাষ্ট্রপতিরা তাকে ব্যবহার করে, তুমি আমার এটা ইয়ে করে দাও, নেগোশিয়েট করে দাও। সারা পৃথিবীতে সে নন্দিত, আমরা তাকে নিন্দা করি। এখানে আপনি নিন্দা করতে পারেন, সমালোচনা করতে পারেন, নিন্দা করলেই তো হবে না, লেভেলটা দেখতে হবে। আমি ইউনূস সাহেবের সারাদিন গালি দিলে কি হবে? আমি বঙ্গবন্ধুর সারাদিন গালি দিলে কি হবে? আমি জিয়াউর রহমান সাহেবের সারাদিন গালি দিলে কি হবে? তাদের সাথে আমার দূরত্ব হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মতো, তাদের যে অবস্থান, তার যে ওজন। সুতরাং কথা বলার সময় চিন্তা করে বলতে, কেন কথাগুলো বলতেছি, এই এক্সটার্নাল প্রবলেম সলভ করার জন্য আজকে তাকে দরকার। খলিল সাহেব আছে বলে, এবং এটা রাইট ডিসিশন ওনার। আজকে খলিল সাহেবের ফুল স্টপ দেন, ইন্টারপোলের অ্যাকশন বন্ধ হয়ে যাবে, বিকজ হিল নট ওয়ার্ক। দুই, রাজনৈতিক পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি দরকার ইন্টারন্যাশনালি, বাংলাদেশের 3টা দেশে খেলা চলতেছে সুপারভাবে, চায়না, আমেরিকা, ভারত, এবং সেটা ম্যাচিউর্ড। এই ম্যাচিউর্ড যখন ম্যাচিউর্ড হইল, তখন হাসিনা সামাল দিতে পারে নাই বলে চলে যেতে হয়েছে। ঠিক সেই জায়গাটা এসে কিন্তু আবার তারেক রহমান সাহেব বসছেন। ওইটা কিন্তু টলমল অবস্থা, আগুন চলছে, আগুন। আপনি তুষের উপরে এসে দাঁড়াইছেন, ভিতরে কিন্তু আগুন। ঠিক এই যে 3টা দেশের সাথে ব্যালেন্স করাটা কি চারটিখানি কথা না। শেখ হাসিনা ফেল করছে, ফেল করার কারণে গেছে, সেখানে আজকে তারেক রহমান সাহেব বসছে, তাকে সবাই কোঅপারেট করা দরকার। ঠিক সেই সময় যখন আপনার দিল্লির ঘটনাটা ঘটলো, এই ঘটনা কিন্তু পজিটিভ অর্থ বহন করেন, আপনি যেভাবেই নেন, কারণ এমনি তার সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন চলছে। সেটাকে আপনি আরও ত্বরান্বিত করলাম। কেন করলাম? আপনি এটা কথার পিঠে কথা আসতেছে, এই যে আমাদের জাহিদ সাহেব ওখানে গেলেন, উনি বারবার বলছেন আমি সরকারের প্রতিনিধি হিসেবে গেছি। সরকারের প্রতিনিধির প্রমাণটাই হলো আপনার লাল পাসপোর্ট। আপনি মুখে বললে তো হবে না, নোবডি নোজ ইউ। আমি কি পৃথিবীর সব রাষ্ট্রপতিকে চিনি? পৃথিবীর সবাইকে চিনি, তার ক্রেডিবিলিটি তো তার ডকুমেন্ট। তা আপনি সরকারের প্রতিনিধি কাছে আপনি লাল পাসপোর্ট নেবেন না কেন? তার রিপ্লাই আবার দিছেন, নিচ্ছি নেব করে নিচ্ছি নেই, নেওয়া হয় নাই। মানে এটা কি? নিচ্ছি নেব করে নেওয়া হয় নাই, এটা রাষ্ট্র তো। ফাইনালি যত বিতর্কই হোক, তাকে কিন্তু অ্যালাউ করছে, আপনি যান। তখন আপনি গেলেন না। কেন গেলেন না? আপনি প্রতিবাদ হিসেবে, এই প্রতিবাদ দেখাইতে আপনি 2.5 ঘন্টা ওয়েট করলেন কেন? আপনি তখনই প্রতিবাদ দেখেন, নো আমি যাবই না, ডিটারমাইন্ড। আপনার সাথে অ্যাম্বাসাডার ছিল আমাদের, কন্টিনিউ আপনি ইয়ে করছেন। 3 নম্বর, আপনার প্রায়োরিটি কোনটা ছিল বেশি? রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা নাকি রাগ করে চলে আসা? আপনার কথাই ধরি আমি, রাষ্ট্রকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, আপনার যাওয়া ছিল ফরজ। আইসে তারপরে বলেন আমাকে এই অপমান করছে, আপনি যাননি। আপনি বারবার বলছেন সরকারকে প্রতিনিধিত্ব, আপনি সরকারকে অপমান করছেন। 2 নম্বর, আপনার কাছে প্রায়োরিটি ছিল কোনটা? ওই সেমিনার নাকি ফিরে আসা? আর সেমিনার যদি আপনার কাছে প্রায়োরিটি হয়, তাহলে তো আপনার ঢোকা উচিত ছিল। আর চলেই যদি আসবেন, আপনার সাথের লোকরা রেখে আসছেন কেন? আপনি তো, দ্যাট ডেলিগেট ওয়াজ হেডেড বাই ইউ। আপনি যখন যাচ্ছেন না, আপনি তাদেরকে রেখে আসছেন কেন? সেই কারণে আমি বলছি, এখন আসেন, এটার জেটটা কোথায় যাবে? আলটিমেটলি রাষ্ট্রের সাথে। এটার জেটটা বহন করবে কে?
আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। একজন সাদাসিধা সহজ সরল মানুষ এটা বহন করবেন। এটা তাহলে গেল এক্সটার্নাল সাইড। আসেন ইন্টারনাল। আপনি যদি বলেন আদ্দিন হাসপাতালে একটা লাইসেন্স বাতিল করে দিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন। সংবিধান আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে, সেখানে আপনি অপরাধের বিচার হবে। হাসপাতালের লাইসেন্স বাতিল কেন? মেডিকেল কলেজের ল্যাব, যেটা ভাই বললো অফ দ্য রেকর্ড, মেডিকেল কলেজ যারা পড়ে তাদের ল্যাবরেটরি হলো হাসপাতাল। সেই প্রশ্নটা আসছে যে তাহলে মেডিকেল কলেজ তাহলে কিভাবে চালু সেটাই তো বলছি। আপনি তাহলে কি সার্টিফিকেট সর্বস্ব ডাক্তার বাইর করবেন? 2 নম্বর হইল, ওখানে যারা নেগলিজেন্সি যদি থাকে, মানে ভুল চিকিৎসা যদি থাকে, আইনের আওতায় সবটার বিচার হবে। আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন কিরকম? প্লেন ক্র্যাশ করছে, ওই রুটের প্লেন সব বাতিল করে দিব, ওই প্লেন চলতে পারবে না। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই লাইনে বাস চলতে পারবে না। আপনার থিওরিটা তো এরকম। আপনি ঘটনার জন্য অ্যাকশন দেখাবেন। স্বাস্থ্যমন্ত্রী দেখাইছে মনে হয় যে রিয়াকশন দেখাইছে, এটাকে অ্যাকশন বলে না, রিয়াকশন বলে। তাহলে আপনি যারা জড়িত ছিল তাদেরই পানিশমেন্ট হওয়ার জরুরি, কিন্তু বাকি সবাই সাফারার। আরে সেখানে সিসিইউতে লোক ছিল, আইসিইউতে লোক ছিল, তারপর 250 টাকায় ডায়ালিসিস হয়, 380 টাকায় সারা দেশ শহর থেকে গাড়িতে রুগী বহন করে। আপনি এগুলোকে ডিপ্রাইভ করছেন ওই 6 জনের নামে। আপনারও তো অ্যাকশন হওয়া উচিত আপনার বিরুদ্ধে। আমি আবারও বলছি, আপনার সংবিধান বলছে চিকিৎসা নিশ্চিত করা, সেখানে আপনি একটা হাসপাতাল বন্ধ করে দিচ্ছেন যেখানে গরিব, নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে ওই লেভেলের লোকগুলো, তার সংখ্যা বাংলাদেশে 70%, তাদের চিকিৎসা বঞ্চিত করলেন। আমি আবারও বলছি, আপনার হাসপাতাল বন্ধের কোনো আইনি অধিকারই নেই, আপনি বিচার করবেন। তো এটার খেসারত কে দিবে? প্রধানমন্ত্রী। আসেনই পরে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদা নয়, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। তারপরে জাকাতের চেয়ে চাঁদা ভালো, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। তারপরে নামকরণ যে লড়াই, যেখানে প্রধানমন্ত্রী তার পিতার নাম ফেরত আনতেছেন না, সেখানে আমার নামে আমি অনেক কিছু করে ফেলতেছি, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। কেন বলছি? নৌকা দেখছেন তো, নৌকা চলে যে, নৌকার পানি যেদিক দিয়ে উঠুক জমে কোথায়? তলায়। তাহলে আপনারা যে যা কারবার করছেন সব জমতে থেকে তলা বলতে প্রধানমন্ত্রীর শোল্ডারে। তাহলে ইন্টারনাল প্রবলেম করছেন, দিল্লি কাণ্ড ধরলে আপনি এক্সটার্নাল প্রবলেম করছেন। 3টা রাষ্ট্র নিয়ে আমরা জিও পলিটিক্সে কিন্তু আগুনের মধ্যে আছি। তার ভিতরে আপনি যেখানে শীতল না কইরা আপনি উত্তপ্ত করতেছেন, বাহবা নিতেছেন, আবার আইসা বলতেছেন যদি সঠিক প্রক্রিয়া আমাদেরকে দাওয়াত দেয় আমরা যাব, ইনভাইটেশন দিলে যাব, আমার এনগেজমেন্টের দরকার আছে। আরে ভাই, আপনি এইগুলা বুঝেন না, এতকাল এত কিছু করছেন, এটা বোঝেন না। সেটাই বললাম যে নৌকার পানি তলায় গিয়ে জমে। সুতরাং আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ ওয়েতে প্রবলেমে আছি। তারপরে বলবো, ফরেন মিনিস্টার রাইট পারসন চুজ করছেন, এখনও এই সরকারের স্টেবিলিটিটা আছে এবং খলিল সাহেব যতক্ষণ থাকবেন চেষ্টা করবেন। আর কেউ স্টেবল করার জন্য আমি কাউকে উপযুক্ত দেখি না এখন পর্যন্ত। সুতরাং এটা সরকারকে, মানে প্রধানমন্ত্রীকে ভীষণভাবে ভাবতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে, যে যেমন ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই যদি ভাবেন তাহলে প্রত্যেকটা ঘটনার সাথে কি হয়, রাজনীতি কোন দিকে গড়ায়, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে 5টা বছর যেতে হবে, মাত্র 4 মাস। পুনরাবৃত্তি আমরা বারবার দেখি বিভিন্ন ঘটনার, সেই পুনরাবৃত্তিটা আসলে কিভাবে রোধ করা সম্ভব? পুনরাবৃত্তির রোধ হবে না তো, কারণ আপনি যদি কমিটমেন্ট ফেল করেন, যিনি ধর্ষণ করেন তাকে যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেন, বলছিলাম আপনাকে, জানি না তো, যিনি ধর্ষণ করলে মৃত্যুদণ্ড সে জানে না? সে তো জানে, তারপরেও কেন করে? স্বাভাবিক না। আবার যদি বলা হয় প্রকাশ্যে গুলি করা হবে, সরকারের পক্ষ থেকে পবিত্র দায়িত্ব মনে করে যিনি গুলি মারেন সেও সুস্থ না। আপনাকে 20 লাখ টাকা বেতন দিলে আপনি হত্যা করতে পারবেন না ওইভাবে। তার মানে কি, এরা আইন জানার পরও ধর্ষণ করে আর উনি হত্যা, কেউ স্বাভাবিক না। এইবার আসেন, রাজনীতিবিদরা বুঝেন না, তারা তো আইন বানান, তারা জানেন না আইন না মানলে কি হয়। শেখ হাসিনা যে আইন মানে নাই, গণতন্ত্র মানে নাই, সংবিধান মানে নাই, ব্যাংক তসরুপ করছে মানে নাই, সব শেল্টার দিছে, পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এগুলো সব বেআইনি করলে কি হয় সেটা জানে না, রাজনীতিবিদরা জানে না। তো তারা যে জনগণের প্রতিশ্রুতি দিয়ে আইসে গণভোট মানে না, জুলাই সনদ মানে না, সেটার খেসারত কি? আর ও ধর্ষণ করছে, সেও আইনের ব্যত্যয় ঘটাইছে, আপনিও আইনের ব্যত্যয় ঘটাইছেন। আপনি যদি নিজে আইন না মানেন, আপনার আইন তো কেউ মানবে না। জি, আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।